আজ জিওন বাড়ি ছোট ছেলে ইতালি থেকে 10 বছর পরে দেশে ফিরবেন। নাম তার জিওন জংকুক, বয়স 28 বছর। 10 বছর আগে কোনো এক কারণে তার এক মামার কাছে চলে গিয়েছিলেন, এরপরে আর দেশে ফিরেননি। 10 বছর পরে ফিরবেন দেশে, তাই তো আজ সেই খুশিতে সেজেছে জিওন বাড়ি। সবাই খুব ব্যস্ত, কেউ রান্না নিয়ে, আবার কেউ ঘর গোছানো নিয়ে, আর বাচ্চারা খুশিতে নাচানাচি করছে তার চাচু বাড়িতে আসবে বলে। আরাব, জেকি, তোদের কি বলেছিলাম আমি? আর তোরা কি করছিস? আম্মু, আমি কিছু করিনি, যা করেছে আরব করেছে। আয়ু, তোমাকে আমি কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ কাকিয়া, মায়ের রুম প্রায় গোছানো শেষ, এখন শুধু রুমটা ঝাড়ু দিলেই হয়ে যাবে। সেটা আবার বাকি রেখেছো কেন? যাও, কাজটা আগে শেষ করে নাও। আয়ু আর কিছু না বলে চলে যায়, আর আবার যে কি মিটিমিটি হাসে, কারণ তাদের দিদা তার আম্মুকে বকা দিয়ে দিয়েছে। আর আবার যে কি হলো যমজ 2 ভাই বোন, আয়ু আর জেহপের সন্তান, আর জীবন বাড়ির সবথেকে ছোট সদস্য। জিনু, তোমার রান্না বান্না কি শেষ হলো? এই তো প্রায় শেষের দিকে, সবজিটা হয়ে গেলে পায়েসটা রান্না বসাবো। জিন, তাহলে সবজিটা আমার কাছে দে, আর তুই পায়েসটা বসিয়ে দে, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি ঠিক বলেছো ভাবি, সেটা করলেই তাড়াতাড়ি হবে। জিন বেগম পায়েসটা রান্না করতে শুরু করে, আর ইয়ঞ্জন বেগম সবজি। কাকাই, তাহলে আমি আর সুগা জঙ্কুককে এয়ারপোর্টে রিসিভ করতে যাই, কি বলো? আচ্ছা হোক, তুই আর সুগা চলে যা, সেটাই ভালো হবে। একটু তাড়াতাড়ি যা, জঙ্কুক কিন্তু 12টায় এসে পৌঁছাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি যা, আজ কিন্তু শুক্রবার, রাস্তায় জ্যাম থাকতে পারে। 10টা 30 বাজে, তোদের কিন্তু এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলেই জেহব তার রুমে চলে যায় রেডি হওয়ার জন্য। এইদিকে সুগা একেবারে রেডি হয়ে রুম থেকে বের হয়। শার্টের হাতা ভাঁজ করতে করতেই সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎই জিমিনের সাথে ধাক্কা লাগে। জিমিন পড়ে যেতে নিলেই সুগা ধরে ফেলে। জিমিনকে দাঁড় করিয়েই সুগা একটু গম্ভীর কণ্ঠে বলে ওঠে, একটু দেখে চলতে পারিস না নাকি? জিমিন সুগার দিকে তাকিয়ে একটু মুচকি হেসেই বলে, তুমি তো আছোই দেখিয়ে দেওয়ার জন্য। জিমিন। জিমিন মুখটা সাথে সাথেই কালো করে ফেলে আর মাথা নিচু করেই বলে, আসলে আমি খেয়াল করিনি, এই ফুলদানিটা জঙ্কুক ভাইয়ের রুমে নিয়ে যাচ্ছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু সাবধানে। জিমিন আচ্ছা বলেই 2 সিঁড়ি উপরে উঠে যায়। তবে তার কিছু একটা মনে পড়তেই আবার পিছনে তাকিয়ে বলে, ও, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, তোমাকে না এই সাদা শার্টটা দারুণ মানিয়েছে। কথাটা বলেই জিমিন মুচকি হেসে দৌড়ে জঙ্কুকের রুমের দিকে চলে যায়। সুগা জিমিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটু মুচকি হাসে আর বিড়বিড় করে বলে, পাগলি একটা। সুগা লিভিং রুমের সোফায় এসে বসে, জেহপের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে বাড়ির এত হইচইয়ের মধ্যে তে ঘুমাতে পারছে না। সে এই দিনটায় ভালোভাবে ঘুমাতে পারে, তাছাড়া তো কলেজ টিউশন নিয়ে প্রতিদিন বিজি থাকে। আর আজ তাও ঘুমাতে পারছে না শব্দের কারণে, তাই তার মেজাজ এখন বিগড়ে আছে। যে অবস্থায় ছিল সেই অবস্থায় রুম থেকে বেরিয়ে আসে। তোমরা এত আওয়াজ করছো কেন? তোমাদের কারণে আমি ঘুমাতে পারছি না। কিন্তু অবাক করার বিষয় হলো, তের এমন চিৎকার শুনেও আজ কেউ কোনো রিয়াকশন দেয় না। রিয়াকশন তো দূরের কথা, তের দিকে কেউ তাকাচ্ছে না পর্যন্ত। তে অবাক হয়ে সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে, কি হলো, আজ কেউ আমাকে পাত্তা দিচ্ছে না কেন? তের পাশ থেকেই জিমিন যেতে নাই, সেটা দেখে তে জিমিনের হাত ধরে বলে, এই জিমিন, সবার আজ কি হয়েছে রে? কেউ আজ কথা বলছে না কেন? দেখতে এখন তোর সাথে আজাইরা কথা বলার সময় একদম নেই, আমার অনেক কাজ আছে, হাত ছাড়। এই জিমিন, শোন না। যাক বাবা, কিছু না বলেই চলে গেল। জিমিন চলে যায়, আর এইদিকে তে সবার আজ কি হয়েছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে। তখনই আরব আর জেকি তের পাশে এসে দাঁড়িয়ে বলে, ছোট ফুপি, তুমি তো দেখছি কিছুই জানো না। তে আরবের কণ্ঠ শুনে পাশে ফিরে তাকায় আর ভুরু কুচকিয়ে বলে, আমি কিছু জানি না মানে? কি জানি না আমি? তুমি তো দেখছি একটা বুদ্ধু, তুমি জানো না আজ ছোট চাচ্চু বাড়িতে আসবে, তাই তো সবাই কাজ করতেছে। তে একটু ভাবনায় পড়ে যায়, এই ছোট চাচ্চুটা আবার কে? হঠাৎ তের মনে পড়ে যায় জঙ্কুকের কথা। ছোট চাচ্চু মানে তো জঙ্কুক, তাহলে কি সে দেশে আসবে? তার মানে কি ওই রাক্ষসটা বাড়িতে আসবে? তে, তাহলে তুই তো শেষ। এমনি তোকে সহ্য করতে পারে না, এখন তো মনে হয় আরো সহ্য করতে পারবে না। ইয়ঞ্জন বেগম কিচেন থেকে বের হয়েই তেকে সামনে দেখতে পেয়ে বলেন, তে, তুই উঠে পড়েছিস, ভালো করেছিস। এ কি, তুই এখনো ফ্রেশ হসনি? যা, তাড়াতাড়ি যা, ফ্রেশ হয়ে আয়। আর আজ আমি তোকে খাইয়ে দিতে পারবো না, তাই আজ নিজেকেই খেতে হবে। সে আসবে তো কি হয়েছে? আমি কি তাকে ভয় পাই নাকি? এখন আর আমি ছোট নেই, অনেক বড় হয়ে গেছি। আমাকে ভয় দেখাতে আসলে আমিও ভয় দেখিয়ে দিব। তে মনে মনে এইসব ভেবে খুশি মনে নিজের রুমেই চলে যাচ্ছিল।
হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয়। তে বৃষ্টির শব্দ শুনে দাঁড়িয়ে যায়। আরএম সাহেব সুবিন সাহেব বাইরে ছিলেন, তারা দৌড়ে ঘরের ভিতরে চলে আসে। এইদিকে তের আর তর্স হয়েছে না বৃষ্টিতে ভেজার জন্য। তে এক দৌড়ে বাড়ির বাইরে যেতে নেয়, তবে সেটা দেখে পিছন থেকে জেব বলে ওঠে, তে তুই কোথায় যাচ্ছিস? বৃষ্টিতে কিন্তু একদম ভিজবি না, এত সকালে বৃষ্টিতে ভিজলে কিন্তু জ্বর আসবে। না ভাই, আমার কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না তো। তে কি আর কারো কোনো কথা শুনে সে দৌড়ে চলে যায় গার্ডেনে। সে তো এমনি বৃষ্টি পাগলি মেয়ে। আরএম সাহেব সুবিন সাহেব দুজনেই তেকে ডাকে, কিন্তু সেই ডাক বৃষ্টির রিমঝিম শব্দের কারণে তের কান পর্যন্ত আসে না। সে তার মতন করেই বৃষ্টিতে লাফিয়ে লাফিয়ে ভিজতে থাকে। ঠিক তখনই গেটের সামনে একটা ট্যাক্সি এসে থামে। ট্যাক্সির দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে আসে একজন সুদর্শন যুবক। কালো শার্ট, কালো প্যান্ট, কালো কোট, পুরো শরীর জুড়ে এক অদ্ভুত গম্ভীরতা। হাতে কালো ছাতা নিয়ে দুপা এগিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে সে। হ্যাঁ, জিয়ন জঙ্কুক ফিরে এসেছে। 10 বছর পর আবার সেই বাড়িতে পা রাখতেই পুরনো স্মৃতিগুলো একে একে চোখের সামনে ভেসে ওঠে। আর সেই স্মৃতির সাথে বুকের ভিতরে জমে থাকা রাগটাও যেন মাথাচাড়া দিয়ে ওঠে। তাই নিজেকে সামলাতে চোখ ঘুরিয়ে এদিকে ওদিকে তাকাতেই তার দৃষ্টি এক জায়গায় আটকে যায়। বৃষ্টির মাঝে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা একটি পাতলা টি শার্ট আর কালো প্লাজো পরা। ভেজা চুলগুলো কোমর পর্যন্ত লেপ্টে আছে। দুহাত ছড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বৃষ্টিকে উপভোগ করছে সে। বৃষ্টিতে ভেজা কাপড় শরীরের সাথে লেগে থাকায় তাকে আরো মায়াবী লাগছে। মুহূর্তেই জঙ্কুকের ভেতরের সব রাগ যেন কোথাও মিলিয়ে যায়। বৃষ্টির ফোঁটার আড়ালে মেয়েটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, তবুও কেন জানি চোখ সরাতে পারছে না সে। অজান্তেই এক পা দুপা করে এগিয়ে যেতে থাকে জঙ্কুক। তার বুকের ভিতরের হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হয়ে উঠেছে। ইতালিতে অসংখ্য সুন্দরী মেয়ে দেখেছে সে, কিন্তু কখনো কাউকে দেখে এমন অনুভূতি হয়নি। কে এই মেয়ে? আর এই দিকেতে সম্পূর্ণ অজান্তেই নিজের মতো করেই বৃষ্টিতে ভিজে চলেছে। জঙ্কুক ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছিল। তার চোখ যেন আটকে গেছে সেই বৃষ্টি ভেজা অবয়বে। চারপাশের সব শব্দ ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। শুধু বৃষ্টির টুপটাপ শব্দ আর মেয়েটার হাসিটাই স্পষ্ট শোনা যাচ্ছে তার কানে। ঠিক তখনই পিছন থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে আসে। জঙ্কুক! জঙ্কুক থেমে যায়, যেন হঠাৎ কোনো ঘর থেকে বেরিয়ে এসেছে সে। পিছনে তাকাতেই দেখে জেহপ আর সুগা দৌড়ে তার দিকেই আসছে। জেহপ এসে কোনো কথা না বলেই জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে। 10 বছর পর ছোট ভাইকে সামনে দেখে তার চোখ দুটো চিকচিক করে ওঠে। কেমন আছিস রে পাগল? কিন্তু তোর তো 12টায় আসার কথা, এখন তো 11টা বাজে। জঙ্কুক তার ভাইয়ের কথা শুনে হালকা হেসে উত্তরে বলে, তোমাদের সারপ্রাইজ দিলাম, কেমন হলো বলো? এত বছর পর আমাদের কথা তোর মনে পড়লো? তুই কত বড় হয়ে গেছিস জঙ্কুক। জঙ্কুক হালকা হাসে, তবে সেই হাসির আড়ালেও ক্লান্তি আর চাপা কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছে। সব কথা কি এখানে দাঁড়িয়ে বলবি? আয় ভিতরে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করে আছে। আচ্ছা দা ভাই, তুমি ওকে নিয়ে যাও, আমি লাগেজগুলো নিয়ে আসছি। জেহপ জঙ্কুকের কাঁধে হাত রেখে তাকে নিয়ে বাড়ির ভিতরের দিকে হাঁটতে শুরু করে। ভেতরে যাওয়ার আগে একবার অজান্তেই জঙ্কুক পিছনে তাকায়। এখনো সেই মেয়েটা বৃষ্টির মাঝে শিশুদের মতো ঘুরে ঘুরে ভিজছে। জঙ্কুক একবার তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে বাড়ির ভিতরে চলে যায়। জঙ্কুক ভিতরে ঢুকতেই পুরো বাড়িটা যেন এক মুহূর্তে থমকে যায়। 10 বছর পর বাড়ির ছোট ছেলেকে সামনে দেখে কেউই ঠিক ভাষা খুঁজে পাচ্ছে না। জিন বেগম এগিয়ে এসে জঙ্কুককে জড়িয়ে ধরে বলেন, কুকি বাবা, তুই সত্যি কি ফিরে এসেছিস? 10টা বছর পরে আমার খালি বুকটা আবার ভরে গেল। বাবা, তুই আমাকে রেখে আর চলে যাবি না তো? বল না, তুই আর আমাকে রেখে চলে যাবি না তো? কি বলছিস জিন? কুকি আবার কোথায় যাবে? ও এখানেই থাকবে, কোথাও যাবে না, আর কোথাও না। জঙ্কুক বাবা, তুই কি এখনো আমার উপরে রেগে আছিস? জঙ্কুক বাবা, তুই আমাকে মাফ করে দিস। এখন থেকে তুই যা বলবি তাই হবে। প্লিজ, তুই আর আমাদের ছেড়ে যাবার কথা বলিস না। কাকাই, এসব কি বলছো? আমি একেবারের জন্য ফিরে এসেছি, আর যাব না। জঙ্কুকের কথা শুনে সবাই খুশি হয়ে যায়, আর সবাই একে একে জঙ্কুকের কাছে এগিয়ে আসে। হাসি কান্না জড়িয়ে ধরাধরি সব মিলিয়ে পুরো বাড়িটাই আবেগে ভরে যায়। কিন্তু জঙ্কুকের কাছে কেন যেন কিছু একটা ফাঁকা ফাঁকা লাগছে। ফ্যামিলির সবাই এখানে আছে, তবুও ওর এমন কেন মনে হচ্ছে যেন এখানে কেউ একজন নেই। তে তাড়াতাড়ি যা, ভিতরে যা, চেঞ্জ করে নে।
আর না হলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। মেইলি কণ্ঠস্বর শুনে জঙ্কুক হঠাৎ পিছনে ফিরে তাকায়, সাথে বাড়ির সবাইও তাকায় দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে আছে তে, শরীরে সাদা তোয়ালে পেঁচানো, ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি পড়ছে। ঠান্ডায় পুরো শরীর থরথর করে কাঁপছে, এমনকি ঠোঁট দুটো কেঁপে উঠছে বারবার। জিমিন তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ জিমিন দৌড়ে এসে জঙ্কুককে জড়িয়ে ধরে। জিমিন থেকে আনতে গিয়েছিল পিছনের গেট দিয়ে, তাই জিমিন জঙ্কুককে দেখতে পায়নি। জঙ্কুক ভাইয়া, তুমি সত্যি ফিরে এসেছো? জঙ্কুক প্রথমে একটু অবাক হয়ে যায়, তারপর ধীরে ধীরে জিমিনের মুখের দিকে তাকিয়ে থাকে। ছোট্ট সেই দুষ্ট মেয়েটা যে আজ অনেক বড় হয়ে গেছে, সেটা যেন এখনো বিশ্বাস করতে পারছে না সে। জিমিন, তুই? জিমিন জঙ্কুকের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে বলে, তার মানে তুমি আমাকে ভুলে গেছো? জঙ্কুক হালকা হেসে জিমিনের মাথায় হাত রেখে বলে, একদম না পাগলি, 10 বছর আগে তুই অনেক পিচ্ছি ছিলি, আর এখন তো অনেক বড় হয়ে গেছিস, তাই চিনতে একটু সময় লাগলো। তুমিও তো অনেক চেঞ্জ হয়ে গেছো ভাইয়া, আর কত লম্বা হয়ে গেছো। জঙ্কুক মুচকি হাসে, এদিকে বাড়ির সবাইও মুচকি হাসে দুই ভাই বোনের কথোপকথন শুনে। তে মামুনি, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও রুমে যাও আর ফ্রেশ হয়ে নাও, তোমার ঠান্ডা লেগে যাবে তো। সুবিন সাহেবের কথা শুনে জঙ্কুক সহ সবাই সেই দিকেই তাকায়, আর এই দিকে তে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে জঙ্কুকের দিকে। বৃষ্টিতে ভেজার কারণে কাঁপছে, আবার রাগেও কাঁপছে। শুধু কি জিমিন বোন, ও কি কেউ না? সব আদর তো ওকেই করছে, এদিকে তো একটু তাকাচ্ছেও না। আগেও ভালোবাসিনি আর এখনো ভালোবাসে না। তে মনে মনে এসব ভাবছে আর রাগে ফুলছে। এইদিকে জঙ্কুক তের পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলে, এই মেয়েটাকে, একে তো চিনতে পারলাম না। ভাইয়া, তুমি তাকে চিনতে পারোনি? আরে ও তো আমাদের ছোট বোন তে, তুমি ওকে ভুলে গেছো? জঙ্কুক সত্যি মনে করতে পারছে না ওর আর কোনো বোন ছিল কিনা। কি বলিস জিমিন? আমি তো জানি আমাদের একটাই বোন, আর সেটা হলি তুই। তাহলে এটা আসলো কোথা থেকে? জঙ্কুকের মুখে এমন কথা শুনে তের চোখে পানি জমে। চিনতে পারছে না ঠিক আছে, কিন্তু তাই বলে বোন হিসেবেও মানবে না। সবাই তের দিকে তাকায়। তের মুখ কালো দেখে জিমিন বলে ওঠে, জঙ্কুক ভাইয়া, তুমি কেন এমন মজা করছো বলো তো? দেখো তে কষ্ট পাচ্ছে। জঙ্কুক আবারও তের দিকে তাকায়। তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সেটা দেখে জিন বেগম বলে ওঠে, হয়েছে, আর মজা করতে হবে না। জিমি, তেকে নিয়ে যা। আর কুকি বাবা, যা তুই ফ্রেশ হয়ে নে, আমি তোদের জন্য খাবার বাড়ছি। মা ঠিকই বলেছে ভাই, তুই জার্নি করে এসেছিস, যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নে। হ্যাঁ জঙ্কুক, তোর সাথে একসাথে খাবার খাবো বলে বসে আছি, যা ফ্রেশ হয়ে আয়। জিমিন তেকে নিয়ে চলে যায় তার রুমে। তবে যাওয়ার আগে জঙ্কুকের দিকে একবার তাকিয়ে চলে যায়। এদিকে জঙ্কুকও তের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এরপর জঙ্কুকও তার রুমে চলে যায়। জঙ্কুক তার রুমের ভিতরে প্রবেশ করে আর চারপাশে তাকিয়ে দেখে সবকিছু ঠিক আগের মতোই আছে। দেয়ালে সেই পুরনো ছবিগুলো, বুক সেলফে সাজানো বই, বারান্দার পাশে রাখা গিটার, যেন সময় এখানেই থেমেছিল তার অপেক্ষায়। জঙ্কুক আর কিছু না ভেবে লাকিজ থেকে নিজের কাপড় বের করে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। অন্যদিকে তে নিজের রুমে বসে চুল মুছছে আর রাগে গজগজ করছে। ইস, আইসে আমাকে নাকি চিনেই না। ছোটবেলায় একটু কাছে গেলেই কতই না বকাবকি করতো, এখন নাকি আমাকে চিনেই না। থাক, চিনতেও হবে না, রাক্ষস একটা। এত ভাব কিসের তার? আমিও তাকে চিনি না। ঠিক তখনই জিমিন তের রুমে এসে বলে, তে তোর হয়েছে? তাহলে নিচে চল, সবাই বসে আছে, একসাথে খাবার খাবে বলে। আমি যাব না, তুই যা। জিমিন ভ্রুকুচকে তের দিকে তাকিয়ে বলে, যাবি না মানে? কেন যাবি না তে? তে রেগে যায় আর জিমিনের দিকে তাকিয়ে বলে, বললাম তো আমি যাব না। তোর ভাই এসেছে, তুই তোর ভাইয়ের সাথে গিয়ে খা, যা, আমার যাওয়ার দরকার নেই। তের কথা শুনে জিমিন মুচকি এসে তের পাশে এসে বসে আর বলে, তে, তুই আবার এসব শুরু করলি? ভাইয়া হয়তো মজা করছিল। আর জঙ্কুক ভাইয়া শুধু কি আমার ভাই, তোর ভাই না? না, সে আমার ভাই না, সে শুধু তোর ভাই। দেখিসনি সে কি বলল? তার নাকি একটাই বোন, তাই সে আমার ভাই না। আমার শুধু দুইটাই ভাই, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তোর দুইটাই ভাই। এখন তো নিচে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে তো। তুই তো জানিস বাবা আর কাকাই তোকে ছাড়া কিছুই খাবে না। জিমিন তেকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিচে নিয়ে আসে। ডাইনিং টেবিলে সবাই বসে আছে। জঙ্কুক আসতেই হাসাহাসি গল্প, পুরো পরিবেশটাই আনন্দে ভরে ওঠে। শুধু তে চুপচাপ এক কোণে বসে আছে। কুকি বাবা, তোর জন্যই আমি নিজের হাতে এই সব কিছু রান্না করেছি, খেয়ে বল কেমন হয়েছে। জঙ্কুক, জানিস তোর আসার কথা শুনে সেই সকাল থেকে কাকি আর মা মিলে এই সব কিছু রান্না করেছে। এখন খেয়ে বল কেমন হয়েছে।
কুকি বাবা, এই চিকেন রোস্টটা তো তোর খুব ফেভারিট ছিল, এখন খেয়ে দেখ তো সেই আগের মতো স্বাদ হয়েছে কিনা। জঙ্কুক হালকা হেসে মাথা নাড়ে, তারপর প্লেটে খাবার নিতে শুরু করে। সবাই তাকে ঘিরে গল্প করছে, কে কি বলছে, সবকিছুতেই যেন আনন্দের ছোঁয়া। কিন্তু সেই আনন্দের মাঝেও জঙ্কুকের চোখ বারবার চলে যাচ্ছে তের দিকে। তে মাথা নিচু করে চুপচাপ হাত নাড়াচাড়া করছে, খাচ্ছে না বলেই চলে। জিহব সেটা খেয়াল করে আর বলে, তে বনু, তুই খাচ্ছিস না কেন? তে মাথা নিচু করেই উত্তরে বলে, খাচ্ছি তো। এটাকে কি খাওয়া বলে? তুই তো ভাত নিয়ে খেলা করছিস শুধু। তে আরো গোমরা মুখে বসে থাকে আর মনে মনে বলে, তোমরা সবাই পচা, তোমরা সবাই ওই বিলাতি রাক্ষসটাকে পেয়ে আমাকে ভুলে গেছো। আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। তে মামুনি, কি হয়েছে তোমার? আমাকে বলো, কে কি বলেছে তোমাকে? কাকাই আর বলো না, জঙ্কুক ভাইয়া যখন থেকে বলেছে ওকে চিনে না, তখন থেকেই গাল ফুলিয়ে বসে আছে। আমি বলেছি যে ভাইয়া মজা করছে, সেটা ও বিশ্বাসই করছে না। জিমিনের কথা শুনে সবাই জঙ্কুকের দিকে তাকায়, আর জঙ্কুক তো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ খেতে থাকে। জিন বেগম তেকে চুপ করে বসে থাকতে দেখে বলে, তেমা, আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি। জিন বেগমের কথাটা তের কানে পৌঁছানো মাত্রই তে খুশি হয়ে যায়, ভুলে যায় সব মান অভিমান। তাই জিন বেগমের দিকে তাকিয়ে আহ্লাদি সুরে বলে ওঠে, সত্যি কাকিয়া, তুমি আমাকে খাইয়ে দিবে? তেকে এত খুশি হতে দেখে সবাই মুচকে হাসে, কারণ এই বাড়িতে আরাব আর জেকির থেকেও তে বাচ্চামো বেশি করে। এক কথায় বলতে গেলে তে এই বাড়ির আহ্লাদি মেয়ে। মা, আমার ইলিশ মাছের কাঁটা বেচে দাও। জঙ্কুকের মুখে এমন কথাটা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ডের জন্য পুরো ডাইনিং টেবিল যেন চুপ হয়ে যায়। ছোট চাচ্চু, তুমি এত বড় হয়ে এখনো মাছের কাঁটা বেছে খেতে পারো না? আর দেখো, আমি একাই মাছের কাঁটা বেছে খেতে পারি। আমিও খেতে পারি চাচ্চু। আর আবার জেকির কথা শুনে সবাই মিটিমিটি হাসে, কিন্তু মুখে কিছুই বলছে না, কারণ সবাই জানে জঙ্কুক ছোটবেলা থেকেই মাছ বেছে খেতে পারে না। কিন্তু এই 10 বছরেও যে সেটা পরিবর্তন হয়নি, সেটাই কেউ ভাবতে পারেনি। ভাইয়া, তুমি সত্যি এখনো মাছ বেছে খেতে পারো না? জঙ্কুক কোনো কথা বলে না, চুপচাপ বসে আছে। সুগার ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করে। তা ইতালিতে 10 বছর ছিলি, এত কিছু শিখলি, কিন্তু মাছের কাঁটা বেছে খাওয়াটা শিখতে পারলি না? এইদিকে জিন বেগমের চোখের কোণে পানি জমে, কারণ তার ছোট ছেলে এখনো আগের মতোই আছে দেখে। সবকিছু পরিবর্তন হলেও তের সাথে খুনসুটি করাটা এখনো পরিবর্তন হয়নি। জঙ্কুক ছোটবেলায় এমনই করত। যখনই দেখতো তে জিন বেগমের কাছে যদি কোনো কিছুর আবদার করত বা বায়না করত, তখনই জঙ্কুক এসে সেও বায়না ধরতো। জিন বেগমের পুরনো কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। জঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হেসেই বলেন, আচ্ছা ঠিক আছে কুকি, আমি তোকে মাছ বেছে দিচ্ছি। এই বলেই জিন বেগম জঙ্কুকের কাছে যেতে নাই। সেটা দেখে তে গাল ফুলিয়ে ফুলিয়ে বলে ওঠে, কাকিয়া, তুমি না বললে আমাকে খাইয়ে দিবে, তাহলে এখন ওই দিকে কেন যাচ্ছ? জিন বেগম পড়েছে দোটানায়, কোন দিকে যাবে বুঝতে পারছেন না। এদিকে জঙ্কুক বসে আছে, অন্যদিকে তে জেদ ধরে বসে আছে। আমি তোকে খাইয়ে দিচ্ছি তে, তোর কাকিয়া না হয় জঙ্কুককে মাছ বেছে দিক। না, আমি আজ কাকিয়ার হাতেই খাবো। মা, তুমি আমাকে মাছ বেচে দিবে, নাকি আমি মাছ না খেয়েই উঠে যাব? জিন বেগম পড়েছে মহাবিপদে, এখন কোন দিকে যাবে বুঝতে পারছেন না। জিন বেগমকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য সবিন সাহেব বলে ওঠেন, তে মামুনি, এখন তুমি তোমার মায়ের হাতে খেয়ে নাও, পরে না হয় তোমার কাকিয়া তোমাকে খাইয়ে দিবে। সুবিন সাহেবের কথা শুনে তে আর কিছু বলে না, শুধু বাচ্চাদের মতো কাল ফুলিয়ে বসে থাকে। জিন বেগম সেটা লক্ষ্য করে আর বলে, আচ্ছা ঠিক আছে, আগে আমি কুকিকে মাছটা বেছে দিই, তারপর না হয় তোকে খাইয়ে দিব, ঠিক আছে? না জিন, তোর আর তেকে খাইয়ে দিতে হবে না, তুই জঙ্কুকের কাছে যা, দেখ ওর কি লাগবে, আমি তেকে খাইয়ে দিচ্ছি। মা, কাকিয়া, আপনাদের কাউকে খাইয়ে দিতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি আমার আদরের ননদিনীকে। তাই নাকি ভাবি? তে শুধু তোমার আদরের ননদিনী, তাই না? আর আমি তোমার কিছুই না, তাই তো? আমি কখন বললাম জিমিন যে তুমি আমার আদরের ননদিনী না? কিন্তু তে ছোট তো, তাই একটু আদর করে খাইয়ে দিচ্ছি আর কি। আয়ুর কথা শুনে সবাই মুচকে হাসে। জিন বেগমও মুচকে হেসে জঙ্কুকের কাছে এসে মাছ বাছতে শুরু করে, আর এই দিকে আয়ু তেকে খাইয়ে দেয়। তবে তের চোখ জঙ্কুকের দিকে। এই মুহূর্তে তেকে দেখে মনে হচ্ছে চোখ দিয়েই যেন জঙ্কুককে পানি ছাড়াই গিলে খাবে। তে মুখে কিছু না বললেও মনে মনে একের পর এক উপাধি দিতে থাকে জঙ্কুককে। বিলাতি সাদা কালা ইঁদুরের নাতি, বিলেতি রাক্ষস, বাদুরের দুলাভাই, টিকটিকির জামাই, কালা কুমির, শেওড়া গাছের পেতনির জামাই। নিজেকে কি মনে করে, হ্যাঁ? বিদেশ থেকে এসেছে বলে আমার আদরে ভাগ বসাবে? সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তে
তে মনে মনে জঙ্কুককে বকছে আর আয়ও তেকে খাইয়ে দিচ্ছে। এইদিকে জঙ্কুক মাথা নিচু করে বাঁকা হাসে, কারণ সে ভালো করেই জানে কেউ একজন তাকে চোখ দিয়েই পানি ছাড়া গিলে নিচ্ছে। আজ অনেক বছর পরে বাড়িটা আবার আগের মতো আনন্দে ভরে উঠেছে, তাই না আরিম? ঠিক বলেছো ভাইয়া, আমার ছেলেটা আবার আমার কাছে ফিরে এসেছে। আরিম, আমাদের এই আনন্দ ভরা পরিবারটার উপরে যেন কারো নজর না লাগে। জঙ্কুকের খাওয়া শেষ হয়ে যায়, তাই সে চলে যায় তার রুমে রেস্ট নেওয়ার জন্য। আর তে জঙ্কুকের চলে যাওয়ার দিকে তাকিয়ে একটি ভেংচি কাটে। আস্তে আস্তে সবার খাওয়া শেষ হয়ে যায়, তাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। যেহেতু আজ শুক্রবার, তাই সবাই বাড়িতেই রেস্ট নেয়। দুপুর পেরিয়ে বিকেল হয়, জঙ্কুক এখনো ঘুমাচ্ছে। সুবিন সাহেব আর এম সাহেব লিভিং রুমের সোফায় বসে চা খাচ্ছে আর অফিসের ব্যাপারে আলোচনা করছে। আয়ু কিচেনে সবার জন্য চা করছে। জিন বেগম ইউনজুন বেগম ব্যস্ত সন্ধ্যা নাস্তা নিয়ে। জিমিন নিজের রুম থেকে বের হতে নিচ্ছিল, কিন্তু সুগার রুমের সামনে এসে দাঁড়িয়ে যায়। সুগার রুমের দরজা খোলা দেখে মুচকি হেসে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সুযোগ বুঝে রুমের ভিতরে চলে আসে। ভিতরে আসতেই চোখ পড়ে সুগার দিকে, যে কালো প্যান্ট ব্লু রঙের শার্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল ঠিক করছে। কোথাও যাবে হয়তো। জিমিন সেটা দেখে ব্রু কুঁচকে ফেলে আর বলে, এত সাজগোজ করে কোথায় যাওয়া হচ্ছে শুনি? সুগা জিমিনের দিকে না তাকিয়ে আস্তে করে বলে, আমি কোথায় যাচ্ছি না না যাচ্ছি সেটা জেনে তুই কি করবি? আর দরজায় নক না করে আমার রুমে কেন এসেছিস? জিমিন এখন কি বলবে? ও তো দরজা খোলা দেখে চুপি চুপি রুমে এসেছিল সুগা কি করে সেটা দেখার জন্য, কিন্তু সুগাকে সাজগোজ করতে দেখে চুপ থাকতে পারলো না, তাই তো কথাটা বলেই ফেললো। এই জন্য কি এমন করে বলতে হয়? এমন ভাবে বলছে মনে হয় এই রুমে আসা আমার বারণ। একদিন তো এই রুমেই আমি পার্মানেন্ট ভাবে থাকবো, তখন কি বলবে? কি হলো, এমন চুপ করে এখনো দাঁড়িয়ে আছিস কেন? সর সামনে থেকে। জিমিন এতটাই তার ভাবনায় ডুবেছিল কখন সুগা তার সামনে এসে দাঁড়িয়েছে সেটা তো সে খেয়ালই করেনি। জিমিন সুগার দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলে, একদম ভালো লাগে না এই শার্টে। তুমি জানো না আমার সাদা শার্ট পছন্দ, তাহলে এটা কেন পরলে? সুগা বাঁকা হাসে আর জিমিনের দিকে এগোতে থাকে। জিমিন সেটা দেখে পিছনে পেছাতে থাকে। পিছনে পেছাতে পেছাতে দেয়ালের সাথে জিমিনের পিঠ ঠেকে যায়। সুগা জিমিনের দিকে একটু ঝুঁকে আস্তে করে বলে, তোর কি পছন্দ না পছন্দ সেটা জেনে আমি কি করব? আমি তো আমার জিএফ এর পছন্দের পোলো শার্ট পরেছি। আর তুই কি ভেবেছিস তুই যেটা পছন্দ করবি সেটাই আমাকে পরতে হবে? তোকে আগেও বলেছি আর এখনো বলছি, আমার থেকে দূরে থাকবি, তা না হলে কিন্তু বিয়ের আগেই আমার বাচ্চার মা হয়ে যাবি। শেষের কথাটা সুগা মনে মনেই বলে। এরপর বাঁকা হেসে সুগা রুম থেকে চলে যায়। এইদিকে জিমিনের নিঃশ্বাস ভারী হয়ে আসে। জিমিন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তবে মনে মনে বলছে, আমি জানি তোমার কোনো জিএফ নেই সুগা ভাইয়া, আমাকে মিথ্যে বলে খেপানো হচ্ছে, তাই না? আমিও পার্ক জিমিন, এর মজা তো আমি পরে তুলবো।